3 খবরের শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, দিলীপ ঘোষ তিনি এবার অভিমানী। গতকাল যখন ব্যাটন নিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, সেই সময় তাকে মঞ্চে দেখা যায়নি। অভিমানী দিলীপ ঘোষ কি মন্তব্য করছেন সেটা অবশ্যই জানাবো। আর একই সঙ্গে এই 3 খবরে আমি আপনাদের জানাবো, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই কি বাঙালি অস্মিতায় মন? তৃণমূলের বহিরাগত স্লোগানের পাল্টা দিয়েছেন তিনি, দেখাবো আপনাদের। একদম। এবং শুভর আগে শুরুতে যে বিষয়টা নিয়ে আমরা শুরু করব, শ্রমিক ভট্টাচার্যের সংখ্যালঘু তত্ত্ব। যে সংখ্যালঘু তত্ত্বে গতকাল থেকে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। আজকে এই সময় তথাগত রায় তিনি প্রশ্ন তুলেছেন, তিনি বলছেন এটা হোপিং এগেনস্ট হোপের মতন বিষয় হয়ে গেল। কারণ গতকাল যখন শ্রমিক ভট্টাচার্যের হাতে ব্যাটন তুলে দেওয়া হচ্ছিল, তখন শ্রমিক ভট্টাচার্য বললেন যে মারছে মুসলমান, মরছে মুসলমান, একসঙ্গে মোহরমের তাজিয়া বিসর্জন একই রাস্তা দিয়ে যাবে। যারা বোমা গুলি অস্ত্র তাদের হাত থেকে সেটা নিয়ে তাদের হাতে পেন বই পেন্সিল ধরিয়ে দিতে হবে। কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্য এই কথা যখন বলছেন, এবং তার সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তার আগে কিন্তু বলে গিয়েছেন যে হিন্দু ভোট এককাট্টা হতে হবে। কালীগঞ্জে ভোটের আগে আমরা দেখেছি যেখানে সংখ্যালঘুদের তিনি পাশ কাটিয়ে হিন্দু ভোটের এককাট্টা হওয়ার কথা বলছেন। সেইখানে শ্রমিক ভট্টাচার্যের এই তত্ত্ব নতুন করে একটা জল্পনা সামনে এনেছে। কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য গতকাল, শোনাবো আপনাদের। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে, মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। এই বক্তব্যের পরেই তোলপাড় শুরু হয়ে যায়। তাহলে কি বিজেপি কোথাও গিয়ে পার্টি লাইন চেঞ্জ করতে চাইছেন? কারণ শুভ যে খবর আপনাদের দেবে যে শ্রমিক ভট্টাচার্য বাঙালি অস্মিতা সামনে এনেছেন, তৃণমূলের বিরুদ্ধে উর্দু সংস্কৃতি সামনে এনেছেন। আবার তিনি বলছেন যে সংখ্যালঘু তত্ত্ব অন্যরকম, যেখানে তিনি মুসলিমদেরও একসাথে নিয়ে চলার কথা বলছেন। পার্টি লাইন চেঞ্জ করছে বিজেপি। এই নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে এই মুসলিম তথ্য, সংখ্যালঘু তথ্যে প্রশ্ন করা হয়েছিল, ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কি তার ব্যাখ্যা আজকে শোনাই। যদি রাজ্যের কোনো মুসলিম সংগঠন বা মুসলিমরা মনে করে থাকে যে তাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে রাজনীতি করা সম্ভব নয়, পট পরিবর্তন করা সম্ভব নয়, তৃণমূলের বিসর্জনে দেওয়া সম্ভব নয়, ভুল করছেন। তারা যদি আমাদের ভোট নাও দেন তারপরেও তৃণমূল কংগ্রেস যাবে। তো বিজেপির বিরোধিতা করে বিজেপির থেকে দূরে সরে থেকে কোনো লাভ নেই। শ্রমিকের বহুত্ববাদ নিয়ে যখন এতগুলো কথা হচ্ছে, যখন শ্রমিকের কথা হচ্ছে, একই সঙ্গে শুভেন্দুর কথা হচ্ছে, পোস্ট করছেন তথাগত রায়, তখন তারই মধ্যে অবশ্যই দিলীপ ঘোষকে বাদ দিলে চলবে না। কারণ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি, তাকে কিন্তু গতকাল মঞ্চে দেখা যায়নি। তাহলে কি দিলীপ ঘোষ এবার অভিমান করছেন? কারণ তিনি বলছেন রাজনৈতিক ভবিষ্যৎ, তার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি অর্থাৎ দল ঠিক করবে। বিজেপি তাকে একটা জায়গায় নিয়ে এসেছে, তাকে একটা জায়গা দিয়েছিল। পার্টি মনে করলে সাধারণ কর্মী হিসাবে তিনি কাজ করবেন, ডাকলে তিনি যাবেন, আর না ডাকলে তিনি যাবেন না। এই মন্তব্যই তিনি কিন্তু করেছেন। তার এই মন্তব্য শোনাই আসুন। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি।
দলের সঙ্গে কি কোথাও তাহলে দিলীপ ঘোষের দূরত্ব হচ্ছে? একাধিক অনুষ্ঠানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তারপরে তৃণমূল যোগের একটা সম্ভাবনা, একটা জল্পনা এই মুহূর্তে কিন্তু ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে। আর এখানেই দিলীপ ঘোষ বলছেন তিনি রং দেখে, দল দেখে কারোর সাথে বন্ধুত্ব বা শত্রুতা করেন না। তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন? তিনি ঠিক কি বলছেন এই তৃণমূল যোগ নিয়ে শোনাবো। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। অরূপ চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য শোনাবো। দিলীপ ঘোষ মার্কেটে আছে তো বুঝলাম, কিন্তু কোন মার্কেটে আছে, পাগড়ি মার্কেটে না কোলে মার্কেটে সেটা বোঝা যাচ্ছে না। কারণ গতকালকে থেকে দিলীপ ঘোষকে দেখছিলাম ডুগডুগি বাজাতে। এবার দিলীপ ঘোষ ডুগডুগিটা কার জন্য বাজিয়েছে সেটা বোঝা যাচ্ছিল না। এখন ডুগডুগিটা কি শ্রমিক ভট্টাচার্য আশায় একটু আমার একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মন্দিরে আবার বসার সুযোগ পাবেন কিনা সেই আনন্দে ডুগডুগি বাজিয়েছেন, নাকি না শুভেন্দু অধিকারীর অন্তর্জলি যাত্রা ঘটেছে বলে ডুগডুগি বাজিয়েছেন? এই ব্যাখ্যা দিলীপ ঘোষ দিতে পারবেন। বাঙালি অস্মিতায় মন দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের বহিরাগত স্লোগান, বারবার বিজেপিকে বহিরাগত দল বলে কটাক্ষ করে তৃণমূল, আর তারই পাল্টা দিচ্ছেন এবার শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি বাঙালিদের দল, আর তৃণমূল রাজ্যে উর্দু সংস্কৃতি আনার চেষ্টা করছে। বক্তব্য শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলছেন যে এটা পশ্চিমবঙ্গের আত্মাকে বাঁচানোর লড়াই, আর এই লড়াই লড়বে বিজেপি, তার কারণ বিজেপি বাঙালিদের দল। বাঙালি অস্মিতায় শান দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব হাতে নেওয়ার পরে। কি বলেছেন শোনাবো আপনাদের। রামচন্দ্রকে ছেড়ে মা কালীর ছবি, এবং আপনারা কোথাও গিয়ে বাঙালি অস্মিতা, বাঙালিদের কথা, বাঙালি মনীষীদের কথা কি আবার স্মরণ করে এই বহিরাগত তকমা আপনাদের দল সম্পর্কে যেটা হয় সেটা বহিরাগত বলে দিলে মানুষ মানবে নাকি? বাংলার মানুষ কি অশিক্ষিত? বাংলার মানুষ রমেশচন্দ্র মজুমদারকে ভুলে যাবে, বাংলার মানুষ মেঘনাথ শাহকে ভুলে যাবে, এনসি চ্যাটার্জিকে ভুলে যাবে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলে যাবে, জ্যোতি বসুকে ভুলে যাবে, রতনলাল ব্রহ্মণকে ভুলে যাবে, সেদিনের সমস্ত কংগ্রেসের বিধায়ক হিন্দু বিধায়কদের ভুলে যাবে, যারা 1947 সালের 20 জুন ওই প্রস্তাবের পক্ষে দলমত নির্বিশেষে ভোট দিয়েছিলেন। তাহলে তো ইতিহাসকে বিকৃত করা হবে, সেই মানুষগুলোর আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এটা হয় না। তার মানে বিজেপির সঙ্গে যে বহিরাগত কটাক্ষ জুড়ে গিয়েছে সেই কটাক্ষ ঘোচাতে মরিয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন পশ্চিমবঙ্গে বাঙালির ঐতিহ্য ফিরিয়ে আনবে বিজেপি, এবং এটা পশ্চিমবঙ্গের আত্মাকে বাঁচানোর, আত্মাকে পুনরুদ্ধারের লড়াই বলছেন শ্রমিক ভট্টাচার্য। আর এ নিয়েই তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া শোনাবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর বক্তব্য। আজকে হঠাৎ করে ভগবান রামের বদলে মা কালীর ছবি পোস্ট করলেই আসলে বাঙালিত্ব হওয়া যায় না। বাঙালিত্ব হতে গেলে বাঙালিয়ানাকে নিজের হৃদয়ে ধারণ করতে হয়, যেটা শ্রমিক বাবুর দল সেটা ধারণ করতে অক্ষম। তাই জন্যই বারবার করে বাইরে থেকে নেতৃত্ব চাপিয়ে দেয়, এবং তাদের কথা শুনে তাদের অঞ্জলি হিরণেই চলতে চলা পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষের সাথে যারা 365 দিন কাজ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস। চেষ্টা করছে অক্ষম ক্ষেত্রে টুকলি করার, কিন্তু এই টুকলি করে ক্লাসে ফেল করা ছাত্র হয়তো কোনো রকমের পাস করতে পারে, কিন্তু ক্লাসের ফার্স্ট হওয়া যায় না, সেটা শ্রমিকবাবু ভালো করে জানেন। তাই জন্য চেষ্টা করছেন, সভাপতি হয়েছেন, চেষ্টা তো ওনার করতেই হবে। বাংলার মানুষ ওনার এই চেষ্টায় কোন রকম অনুপাত করবে বলে আমাদের অন্তত মনে হয় না। পরে খবরে চোখ রাখবো কসবা কাণ্ডে ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, তার জেল হেফাজত আজকে শেষ হচ্ছে এবং আলিপুর কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার থেকে কসবা আইন কলেজ খুলে যাচ্ছে, এমনটাই কলেজের আইনজীবী জানান। এই যে পিনাকি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি সবকিছু দেখেও
কেন প্রতিবাদ করেননি, কেন তাকে গেট বন্ধ করতে বলল মনোজিৎ এবং তিনি গেট বন্ধ করে দিলেন। গার্ড রুমে ওই নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তখন নিরাপত্তারক্ষী কি করছিলেন? কোথাও গিয়ে কি মদতের অভিযোগ উঠছে? এই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। কি আপডেট রয়েছে এখনও কসবা ল কলেজের এই নিরাপত্তারক্ষীকে নিয়ে? রণয় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রণয়ের কাছ থেকে জানবো। রণয়, সব্যসাচী, যেমনটা তুমি বলছিলে যে মদতের অভিযোগ রয়েছে কিনা, পাশাপাশি পুলিশ কর্তারা এও জানার চেষ্টা করছেন যে তাকে ভয় দেখানো হয়েছিল কিনা। দুদিক থেকে তদন্তকারী কর্তারা দুটো বিষয় গুরুত্ব দিয়ে দেখছেন। তবে একটা বিষয় পুলিশ কর্তারা যেটা বারবার জানিয়েছেন বা আদালতের কাছেও তুলেছেন, বিষয়টা যখন একজন নিরাপত্তা রক্ষী যখন তিনি দেখলেন যে একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে, সেখানে আরও কয়েকজন জড়িত, মোট 3 জন, সেখানে কেন কেউ প্রতিবাদ করলো না, কেন তিনি বিষয়টা জানালেন না? যদিও ওই নিরাপত্তা রক্ষী গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছেন যে তাকে প্রথমে একটি ঘরে আটকে রাখা হয় এবং পরবর্তীকালে তার মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এদিকেই পুলিশ কর্তাদের প্রশ্ন, পরবর্তীকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তার ফোন দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কেন তিনি বললেন না, কেন তিনি জানালেন না তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টা কেন জানালেন না? এবং রণয়, তুমি দেখো এই ঘটনা যখন ঘটছে, গোটা বিষয়টা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যে পরিকল্পনা মাফিক। এবং শুধু এইটা নয়, আগেও অনেকবার হয়েছে, তারপরেও তিনি কিছু বললেন না। রণয়, এটা নিয়েও তো প্রশ্ন উঠছে। একদমই এটা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে, পুলিশ কর্তারা অন্য দিক থেকেও ভাবছেন, কারণ পুলিশ কর্তারা মনে করছেন যে এই মনোজিৎ মিশ্র এবং তার গ্যাং যেভাবে কলেজ চত্বরে দিনের পর দিন অত্যাচার চালিয়ে এসছে, বিশেষ করে মেয়েদের শ্লীলতাহানি থেকে শুরু করে তাদের কটূক্তি এবং ছেলেদেরকে মারধর, অর্থাৎ মনোজিৎ এবং তার গ্যাংয়ের কথা অনুযায়ী না চললে সেখানে কপালে জুটতো মার। একজন বা দুজন মহিলা না, এবং যে নিরাপত্তা রক্ষীরা কলেজে থাকতেন তাদেরকেও ভয়ে থাকতে হতো। এই নিরাপত্তা রক্ষী ভয়ে ছিলেন নাকি তাদের সঙ্গে ছিলেন, সেটাই এখন দেখার চেষ্টা চলছে। অনেক ধন্যবাদ রণয়। আইনজীবীর তরফে কি বক্তব্য শোনাবো আপনাদের? গতকাল সায়ন ব্যানার্জি যে পিটিশনটা করেছিল, ওখানে দুটো পার্টে অর্ডার হয়েছিল। সেখানে একটা অর্ডার ছিল ইউনিয়ন রুম বন্ধ থাকবে আর কলেজে কোনো আনওয়ারেন্টেড পার্সন ঢুকতে পারবে না। তো সেখানে আমাদেরও একটা বক্তব্য ছিল যে কলেজের পঠন পাঠনগুলো যেন চালু করা থাকে। তো সেই বক্তব্য শুনে অনারেবল জাস্টিস অনারেবল হাইকোর্ট সেখানে আমাদের একটা অর্ডার দেয়। সেই অর্ডারের ভিত্তিতে আজকে আমরা গতকালই আমরা পুলিশকে মেল করেছিলাম। সেই মেলের একটা জবাব এসছে। মেলের জবাবে আজকে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে কলেজ খোলার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, পঠন পাঠনের পারপাসে। শুধু ইউনিয়ন রুম, গার্ড রুম, এই জায়গাগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো আমাদের তাতে কোনো অসুবিধা নেই। আর কলেজের কোনো রেজিস্টার, মেনলি হচ্ছে এমপ্লয়িজ রেজিস্টার আর যে সমস্ত যেগুলো এই রিলেটেড ডকুমেন্ট, সেগুলো উইদাউট দেয়ার পারমিশন আমরা ডিসপোজ করতে পারবো। কলেজ খুলবে এরকম কোনো সময়সীমা? আমরা তো সোমবার থেকেই কলেজের প্রসেস চালু করে দিচ্ছি। আর এবার চোখ রাখতে হচ্ছে কোচবিহারের দিকে, কারণ কোচবিহারে চলল গুলি। তৃণমূল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোচবিহার 2 নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকার ঘটনা। তৃণমূলের অভিযোগ যদিও অস্বীকার করেছে বিজেপি। কোচবিহারের ঘটনা, যেখানে একেবারে তুল কালাম কাণ্ড, গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে কিন্তু তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে। যিনি হাতে কলম ধরবেন, মানুষের জন্য কাজ করবেন, কিন্তু তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন, এটা উত্তর কেন্দ্রের লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না। তাই দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। কোচবিহারে 2 নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকার ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন একজন তৃণমূল কর্মী। ইতিমধ্যেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার বক্তব্য আপনারা শুনছিলেন। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, তার এই বিষয়ে কি বক্তব্য শোনাবো। এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশে তার ছেলে এবং একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গাড়িতে চেপে এসে রাজু উপর
এই আক্রমণ শানায় এবং রাজুকে গুলি করে। পার্থপ্রতিম রায়ের বক্তব্য আপনারা শুনছিলেন এবং তিনি সরাসরি স্থানীয় যিনি বিজেপি বিধায়ক রয়েছেন সুকুমার রায় তার দলবলের দিকেই তিনি আঙুল তুললেন এবং তার নির্দেশে এই ঘটনা হয়েছে বলে তার অভিযোগ। আমরা এই সুকুমার রায় বিজেপি নেতা বিধায়ক তার বক্তব্য পেয়েছি, তিনি ঠিক কি বলছেন শোনাবো। কয়েকদিন আগেও রাজারহাটে আমাদের কয়েকজন কর্মীকে আর মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। আজকেও আবার এই ফাঁসানোর জন্যে বিভিন্ন ধরনের তারা চেষ্টা করছে। আর সেই জন্যই ভারতীয় জনতা পার্টির নাম দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, আর এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। কয়েকদিন আগেও এই রাজু দে নার্সিংহোমের একটা নার্সিংহোম ভেঙেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে তার সঙ্গে গণ্ডগোল লেগেই থাকে। অবৈধ বেআইনি নির্মাণের জন্য বেশ কিছু কারখানাকে জরিমানা করেছিল পুরসভা। কোটি কোটি টাকা জরিমানা করা হয়েছিল, কিন্তু সামান্য কয়েক লক্ষ টাকা জরিমানা দেওয়ার পরেই থমকে গেল কারখানার নির্মাণ ভাঙার কাজ। বুলডোজার পৌঁছে গিয়েছিল, ভাঙার কাজও শুরু হয়েছিল এবং তারপরেই জরিমানার দরদাম নিয়ে চূড়ান্ত নাটক চলল। আর সেই নাটকের পর যে খবর পাওয়া যাচ্ছে, পুরো ইঞ্জিনিয়ার এবং কারখানা কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হলো, আর সেই বৈঠকের পরেই বলা হলো আপাতত ভাঙার কাজ বন্ধ থাকছে, বুলডোজার ফিরে যাচ্ছে। আসানসোলের জামুরিয়া এবং রানীগঞ্জে একের পর এক অবৈধ কারখানা, প্রায় 11টি কারখানাকে চিহ্নিত করে অন্তত 500 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা আদায়ের কাজ চলবে, পুরসভা এমনটাই জানাচ্ছে। तो कितना फाइन किया आप लोगों को? हम लोग 98 करोड़। तो अभी नेगोशिएशन में कितना में आया आप लोग? अभी कुछ हुआ नहीं है, मेरे सबसे बात हुआ है, हम लोग का टाइम लिए हैं, उसके बाद फिर जैसा होगा। सुबह के अपना जब आया था JCB लेके, ठीक है, और जितने भी MC का अधिकारी सब तो क्या सोच रहे? ADDA के पास तो आप लोग गए थे, ADDA क्या हम लोग बात चल रहा है, मेरा जो सीनियर है वो बात कर रहा है, ठीक है, जितना ऑर्गेनाइजिंग ऑफिसर है। अभी तो सुने आज फाइन भी कुछ दिए हैं, क्या कितना फाइन दिए हैं? ऊपर से जो है बात मेरे सबसे बात हुआ है। कितना क्या फाइन दिए आज? 20 लाख। যদি অ্যাডিশনাল চার্জেস দেয় তাহলে ভাঙা বন্ধ রাখা হবে এবং একটা আলোচনা হয়েছে, কিছু দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে। আসানসোলের জামুরিয়া, রানীগঞ্জ এরকম একাধিক জায়গায় অবৈধ কারখানার বিরুদ্ধে পুরসভা ব্যবস্থা নিচ্ছে না। বিরোধীরা সরব হয়েছিল এর আগেই, যদিও ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সামান্য দরদাম করে সামান্য জরিমানা দেওয়ার পরেই নির্মাণ ভাঙার কাজ থেমে গেল। পুরসভার বক্তব্য, প্রচুর মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে এই সমস্ত কারখানাগুলিকে কেন্দ্র করে। কোথাও ইস্পাত কারখানা, কোথাও আরও অন্যান্য নানা কারখানা রয়েছে, আর সেই সমস্ত জায়গাতেই মানুষের রুটি রুজির কথা ভেবেই আপাতত কিছুটা বল প্রয়োগ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরিমানা আদায়ের কাজ চলবে, এমনটা পুরসভার বক্তব্য। পুরসভার ইঞ্জিনিয়ারের বক্তব্য আপনাদের শোনাবো। মোট 500 কোটি টাকা জরিমানা করা হয়েছে 11টি কোম্পানি, 11টি কারখানাকে, যারা পুরসভার আইন বিধির তোয়াক্কা না করেই অবৈধভাবে নির্মাণ চালিয়ে বছরের পর বছর তারা কারখানা চালিয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ। পুরসভা পথে নেমেছে জরিমানা আদায় করতে। পুরো ইঞ্জিনিয়ারের বক্তব্য শোনাবো। আসানসোল পৌর নিগম চাই তার এলাকায় নতুন নতুন আরও ফ্যাক্টরি, প্রত্যেকটি কারখানায় যতটা অংশে চলছে, যতটা অংশে সেট রয়েছে, যতটা কাজ চলছে, সমস্ত জায়গায় তারা পারমিশন নিক এবং তারা যদি আগাম পারমিশন না নিয়ে থাকে আবার পারমিশনের জন্য অ্যাপ্লাই করুক এবং তাদের জন্য যে এটা 2023 থেকে চলছে আমাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।